বিসমিল্লাহির রহমানির রহিম। কেয়ামতের দিনে এটাই হবে তাদের জন্য মেহমানদারি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন বিশ্বাস করো না? আর তোমাদের বীর্যপাতের বিষয় চিন্তা করেছ কি? তা কি তোমরা সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি? আমি তোমাদের মৃত্যুকে নির্ধারণ করেছি এবং আমি অপরগ নই তোমাদের স্থানে তোমাদের ন্যায় অন্যায়কে সৃজন করতে। যে বিষয় তোমাদের জ্ঞান নেই, নিশ্চয়ই তোমরা প্রথম সৃষ্টি বিষয়ে জানো, তবু কেন বুঝতেছ না? তোমরা যা জমিনে বুনো উহার অঙ্কুর বের করো তোমরা, না আমি তা উদ্গত করি? আমি ইচ্ছা করলে তা শুষ্ক লতায় পরিণত করতে পারি। তখন তোমরা হতবাক হয়ে যাবে আর বলবে, আমরা সর্বশান্ত হয়েছি এবং ভাগ্যহীন হয়েছি। তোমরা পানীয় সম্পর্কে লক্ষ্য করেছ কি? তবে কি তোমরা তা মেঘ থেকে বর্ষণ করাও, না আমি তা বর্ষণ করাই? আমি ইচ্ছা করলে তাকে লবণাক্ত করতে পারি, তবুও তোমরা শুকর আদায় করো না। তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে বিষয়ে লক্ষ্য করেছ কি? তবে কি তোমরা জ্বালানি কাঠ সৃষ্টি করেছ, না আমি তা সৃষ্টি করেছি? আমি তাকে স্থপতি ও মরুবাসীদের জন্য উপকারী করে বানিয়েছি। অতএব তোমরা মহান রবের প্রতি পবিত্রতা প্রকাশ করো। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে স্মার্ট গৃহিণীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস, যা কিচেনের কাজগুলোকে অনেক বেশি সহজ করবে। তো যাই হোক, প্রথমেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়েই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তারপরে এই তো চলে এসেছি একদম কিচেনে। আর আমাদের প্রত্যেকটা গৃহিণীদের জন্যই কিচেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণের জায়গা, যেখানে আমরা অনেক বেশি সময় ব্যয় করে থাকি। সারা দিনের অনেকটা সময় আমাদের কিচেনেই থাকতে হয়। তো যাই হোক, এখানে আম কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই তো কিচেনের প্রথম টিপসটা অবশ্যই শীতের আগেই আমাদেরকে কিচেনটা ডিপ ক্লিন করে নেওয়া উচিত। এতে করে দেখা যাবে শীতের সময় খুব বেশি পানি ঘাটাঘাটি করতে হবে না। তো অনেকেরই আছে, দেখা যায় ঠান্ডার সমস্যা, খুব বেশি পানি ধরলে ঠান্ডা লেগে যায়। তো এই তো আজকে আমি খুবই সামান্য একটু কিচেন ক্লিন শেয়ার করছি আপনাদের সাথে। তো যাই হোক, এটা আমার কিচেনের একটা বক্স। তো আমার কিচেনে এই ধরনের বক্স 3টা আছে। তো বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভিতরে কেমন। তো ভিতরটা খুললেই বোঝা যায়। ভিতরে অনেক বেশি জায়গা আর অনেক কিছু রাখা যায়। সিস্টেমটা অনেক বেশি সুন্দর। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো আমি অফ ক্যামেরাতে খুব ভালোভাবেই ক্লিন করে নিয়েছি। আমি প্রথমে ডিশওয়াশ দিয়ে একটা সোয়ামের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিয়েছি। তারপর শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর সবথেকে বড় কাজ ফ্রিজ ক্লিন করা। তো আমি অফ ক্যামেরাতেই আমার ডিপ ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। দেখা যাবে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। আর যদি ক্যামেরা অন করে কাজ করি, এতে করে দেখা যায় সময় অনেক বেশি লেগে যায়। তো যে কাজটা আমরা 15 মিনিট বা 20 মিনিটে করতে পারি, ক্যামেরা অন করলে দেখা যায় সেই কাজটা করতে গেলে 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়, বিশেষ করে বড় ধরনের ডিপ ক্লিন করতে গেলে। তো যাই হোক, এখানে আমি এই তো তাকগুলো পরিষ্কার করে নিয়ে তারপর এই তো এখানে আমি আমার প্রয়োজন মতো জিনিসপত্র রেখে দিচ্ছি। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্যাকেটগুলো এভাবেই রেখে দিচ্ছি। পরবর্তীতে অফ ক্যামেরাতে আমি এগুলো বয়ামের মধ্যে ঢেলে নিব। তো যেহেতু প্যাকেটগুলো এখনও খোলা হয়নি, যখন ব্যবহার করব তখনই এগুলো আমি ঢেলে অন্য কোনো বয়ামের মধ্যে রিফিল করে নিব। আর এখানেই তো আমি এখানে চিনি রেখে দিয়েছি, তারপর ডাল রেখে দিয়েছি। তো ডালের জারের মধ্যে ডাল রিফিল করার পরে বাকি যে এক্সট্রা ডালগুলো থেকে যায়, তো সেগুলোই এভাবে আমি এই যে দুধের পটের মধ্যে রেখে দিই। তো আমি আমার কিচেনের এই বক্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কোন সিস্টেমে তৈরি করা, তো সেটাই শেয়ার করলাম। তো এটার ভিতরে অনেক কিছু রাখতে পারি। তো আমার এরকম
3টা বক্স আছে, তার মধ্যে একটার মধ্যে হচ্ছে আমি আমার রান্না করা সব মশলাগুলো রেখে থাকি, আরেকটার মধ্যে হাঁড়ি পাতিল রেখে থাকি, আরেকটার মধ্যে হচ্ছে এভাবে বিভিন্ন প্রকার খাবার যে এক্সট্রা থেকে যায় সেগুলোই রেখে দিই। তো যাই হোক, এই তো চলে আসলাম অন্য আরেকটা টিপসে। তো এই শীতের মধ্যে আমরা কম বেশি এই ধরনের সবজিগুলো খুব বেশি খেয়ে থাকি, সিম, ফুলকপি। তো এই তো যেভাবে হচ্ছে সিমগুলো বেছে নিলে সিমের পোকাটা খুব ভালোভাবে দেখা যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চাইলে আপনারা আগে পোকাটা চেক করে তারপরে হচ্ছে বেছে নিতে পারেন। তো আমার কাছে দেখেই মনে হচ্ছিল অনেক বেশি ফ্রেশ, এগুলাতে হয়তো বা পোকা থাকবে না। তো এজন্যই হচ্ছে আগেই আমি বেছে নিয়েছি। তো এই তো একটা লাইটের সামনে ধরেছি। তো এভাবে হচ্ছে লাইটের সামনে ধরে নিলেই হচ্ছে পুরাপুরি বোঝা যায় যে ভিতরে কোনো পোকা আছে কিনা। অথবা আপনারা চাইলে সূর্যের আলোতেও এভাবে ধরে দেখতে পারেন। তো এভাবে দেখে নিলেই হচ্ছে পোকাটা খুব ভালোভাবে দেখা যায়। তো চাইলে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করে হচ্ছে সিম কেটে নিতে পারেন। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে ফুলকপিটাও হচ্ছে পরিষ্কার করে নিতে পারেন। কিভাবে পরিষ্কার করলে ফুলকপির মধ্যে থেকে পোকাটা চলে যাবে সেটা হচ্ছে আমি মুখেই বলে দিচ্ছি। চাইলে আপনারা গ্যাসের চুলার উপরে ফুলকপি রেখে হচ্ছে কিছু সময় একটু তাপ দিয়ে নিতে পারেন। তো এতে করে ভিতর থেকে পোকা থাকলে পোকাটা পড়ে যাবে। আর হচ্ছে চাইলে আপনারা ফুলকপি কেটে তারপর হচ্ছে গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রাখতে পারেন। এতে করেও দেখা যাবে ফুলকপি থেকে পোকাগুলো বেরিয়ে আসবে। তো যাই হোক, এদিকে আমি আরও একটা টিপস শেয়ার করছি, আর এটা হচ্ছে এই যে আমি যেভাবে পেঁয়াজ কেটে নিই, তো বড় হোক বা ছোট হোক, যদি এভাবে আপনারা পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে তো এভাবে খোসাটা ছাড়িয়ে নেন, এতে করে সময় অনেক বেশি বেঁচে যাবে আর খুব তাড়াতাড়ি হচ্ছে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। আর আপনাদের যাদের পেঁয়াজ ছিলতে গেলে চোখে পানি চলে আসে, তারা চাইলে আপনারা রান্নার 15 মিনিট বা 20 মিনিট আগে পানিতে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখতে পারেন। তো এতে করে পেঁয়াজের ঝাঁজটা অনেকটাই কমে যায় আর কাটার সময় চোখে পানি আসে না। তো যেহেতু আমার অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে আমার আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, আমি এভাবেই কেটে নিই। ছোট হোক বা বড় হোক, পেঁয়াজগুলো যদি এভাবে কেটে নেওয়া যায়, খোসাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে ছাড়িয়ে নেওয়া যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে আরও একটা টিপস শেয়ার করছি, আর সেটা হচ্ছে রান্নার সময় আপনারা চাইলে এভাবে হাতের কাছে একটা পলিথিন বা অন্য যে কোনো পাত্র রেখে দিতে পারেন। তো রেখে তারপর হচ্ছে এই তো আমি আলু ছিলে নিচ্ছি। আর এইভাবে ছিলে নেওয়ার কারণে আমার এক্সট্রা আর কষ্ট হলো না। যদি আমি এটা কাউন্টার টপের উপরে করতাম তাহলে সেখান থেকে উঠিয়ে নিতে হতো, আর সেটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগতো। তো চাইলে আপনারা এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন। এভাবেই হচ্ছে কোনো সবজি বা কোনো কিছু কেটে নেওয়ার সময় এভাবে একটা পলিথিন বা অন্য কোনো পাত্র পাশে রেখে দিয়ে সাথে সাথেই হচ্ছে সেটার ভিতরেই যদি এভাবে আপনারা খোসাগুলো ছাড়িয়ে নেন, এতে করে সময় অনেক বেশি বেঁচে যাবে আর কষ্টটাও অনেকটাই কমে যাবে। তো চাইলেই আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হচ্ছে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই তো আরও একটা টিপস শেয়ার করছি। তো আমি যেভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে থাকি সেটাই শেয়ার করছি। এখানেই তো একটা বক্সের মধ্যে হচ্ছে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি। তো কিচেন টিস্যু বিছিয়ে নিয়ে তারপর হচ্ছে এই তো মরিচগুলো থেকে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো যদি মরিচগুলো একটু ভিজা ভিজা ভাব থাকে, চাইলে আপনারা একটা কাপড়ের সাহায্যে মুছে নিতে পারেন। তো এই তো এরপরে হচ্ছে উপর থেকে আরও একটা কিচেন টিস্যু দিয়ে আমি এভাবে করেই হচ্ছে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এতে করে অনেক দিন পর্যন্তই হচ্ছে আমার মরিচগুলো খুব বেশি ভালো থাকবে, খুব তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই তো এখানে আরও একটা টিপস শেয়ার করছি। তো সেটা হচ্ছে আমরা সবজি কেটে নেওয়ার পরে অনেকেই আছে সবজির খোসাগুলো ফেলে দিই। তো চাইলে সবজির খোসাগুলো ফেলে না দিয়ে আমরা চাইলে এগুলা রেখে দিয়ে হচ্ছে গাছের গোড়ায় দিতে পারি। আমরা বেলকনিতে অনেকেই হচ্ছে গাছ লাগিয়ে থাকি। তো চাইলে গাছের গোড়ায় হচ্ছে সবজিগুলোর খোসা দিয়ে দিতে পারি, এতে করে সারের কাজ করবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরাতেই হচ্ছে লাল শাকগুলো বেছে নিয়েছিলাম, আর এই তো আমি লাল শাক ভেজে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি সিম আর আলু দিয়ে একটা সবজি ভেজে নিয়েছি। তো এই তো অফ ক্যামেরাতেই হচ্ছে আমি রান্নাগুলো করে নিলাম। তো আমি সিম দিয়ে একটু
ভর্তাও করে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এই তো এটা হচ্ছে বিকালের দিকে। তো এখানে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব, যেহেতু শীত চলে এসেছে। তো অবশ্যই ঘরে ঘরে সবাই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। তো আমিও তার ব্যতিক্রম নই। তো এই তো প্রথমেই হচ্ছে পাটিসাপটা পিঠা দিয়ে হচ্ছে শুরু করছি শীতের পিঠা খাওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি, তার মধ্যে হচ্ছে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। তো এগুলাও হচ্ছে ছোট ছোট টিপস, চাইলে আপনারা ফলো করতে পারেন। শুধু যদি চাউলের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়, এতে করে পাটিসাপটার যে রুটিটা তৈরি করি এটা ফেটে যায়। তো এই তো পরিমাণটা যদি সঠিক থাকে, এতে করে পিঠাগুলো অনেক বেশি ভালো হয়। তো আপনারা যদি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করেন, তাহলে তার সঙ্গে 1 কাপ পরিমাণ ময়দা দিলেই হবে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি, তার মধ্যে হচ্ছে 1.5 কাপ পরিমাণ হচ্ছে ময়দা দিয়েছি। তার সঙ্গে আধা কাপ পরিমাণ হচ্ছে আমি পাউডার গুঁড়া দুধ দিয়েছি, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা একটু পাতলা করেই হচ্ছে তৈরি করে নিতে হবে। আর খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে হচ্ছে আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকেই তো পাটিসাপটা পিঠার যে খিরসাটা সেটাই তৈরি করে নিব। তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 কেজি পরিমাণ হচ্ছে দুধ নিয়েছি। তো দুধটা জাল করে আমি 1 কেজি থেকে আরও কম পরিমাণে করে নিব। তো চেষ্টা করবেন সবসময় দুধটা জাল করে একদম ঘন করে নেওয়ার জন্য। আর আপনারা তো দেখেই নিয়েছেন আমি হচ্ছে এই খিরসার ভিতরে হচ্ছে পোলাওর চাউলটা হচ্ছে ভিজিয়ে রেখেছি। তো সেটাই হচ্ছে আমি ব্লেন্ড করে এই তো অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে আমি প্রথম অবস্থাতেই হচ্ছে ঘ্রাণের জন্য 2টা এলাচ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই খিরসাটা আমি গুড় দিয়ে তৈরি করছি। তো এখানে আমি গুড়টাও দিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গুড় দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি অফ ক্যামেরাতে অনেক সময় ধরে হচ্ছে জাল করে একদম ঘন একটা খিরসা তৈরি করে নিয়েছিলাম। তারপর হচ্ছে ঠান্ডা করে এই তো পিঠা বানাতে চলে এসেছি অলরেডি। আর পাটিসাপটা পিঠা বানাতে গেলে সবথেকে বড় একটা টিপস হচ্ছে অবশ্যই আপনারা চুলার জালটা একদম লো হিটে করে দিবেন। আর হচ্ছে এই তো ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, একটু টিস্যু দিয়ে তেল দিয়ে হচ্ছে মুছে নিয়েছি। তারপরে এই তো যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, ব্যাটার দিয়ে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিয়েছি, ছোট একটা রুটির শেপ করে নিয়েছি। তো এরপরে এই তো খিরসা দিয়ে আমি এই তো ফোল্ড করে নিচ্ছি। তো এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। তো ব্যাটারটা যদি একটু আগে তৈরি করে রেস্টে রেখে দেওয়া হয়, তো এতে করে দেখা যায় পিঠাগুলো অনেক বেশি ভালো হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা মসৃণ হয়েছে, অনেক সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, যে কথাটা বলা হয়নি, খিরসাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই হচ্ছে মিষ্টিটা দিয়ে নেবেন। তো এই তো আপনাদের দেখানো বা বোঝানোর সুবিধার্থে আমি এখানে আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো আমি কিন্তু চুলার জালটা একদমই লো হিটে করে দিয়েছি। যদি চুলার তাপমাত্রা আপনারা বাড়িয়ে দেন, এতে করে খুব বেশি তাপ চলে আসবে আর ছিদ্র ছিদ্র হয়ে যাবে এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথে। আর হচ্ছে রুটিটা ফেটে যাওয়ারও চান্স থাকে। তো একদম লো হিটে করে দিয়েই হচ্ছে এই তো ব্যাটারটা দেওয়ার পরে কিছু সময় একটু অপেক্ষা করেছি। এতে কিছুক্ষণ পরেই হচ্ছে এই তো রুটির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর পাশে থেকে যখন দেখা যাবে রুটিগুলো ছেড়ে আসছে, উঠে আসছে, তখনই হচ্ছে খিরসাটা দিয়ে তারপরে এই তো ফোল্ড করে নিলেই হচ্ছে খুবই মজাদার লোভনীয় পাটিসাপটা পিঠা তৈরি করা হয়ে যাবে। তো এই ছোট ছোট টিপস ফলো করে আপনারা হচ্ছে চাইলে বাসায় খুবই মজাদার লোভনীয় পাটিসাপটা পিঠা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এই তো একদম খিরসার পুরে ভরা খুবই মজাদার লোভনীয় পাটিসাপটা পিঠা তৈরি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না। আর আজকে আমার এই ছোট ছোট কিচেন টিপস স্মার্ট গৃহিণীদের জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই টিপসগুলো আশা করি যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।